নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি শুনতে রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর। তিহাড় জেল থেকে অনুব্রত বীরভূমে ফিরতেই উৎসবের মেজাজ নিচুপট্টিতে। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা থেকে বীরভূমে গেল নকুলদানা। খাওয়ানো হলো গুড় বাতাসা, উলু শঙ্খধ্বনির সঙ্গে বাজনায় চড়াম চড়াম। দেখুন, 18 মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। তাকে ঘিরেই উচ্ছ্বাস অনুগামীদের। তাই কলকাতা থেকে বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে আনন্দ উপভোগ করতে ছুটে এলেন অরুণ দত্ত। ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের সদস্য বলে দাবি করেন অরুণ দত্ত। সঙ্গে নিজেকে অনুব্রত ভক্ত বলেও দাবি করেন তিনি। আর সেই দাবিতেই বিলি করলেন নকুলদানা ও বাতাসা। আমি নাকতলা উদয়ন সংঘ থেকে এসেছি, কারণ ভোরবেলা 4টের সময় উঠে আমি ট্রেন ধরে, বাস ধরে, আমাদের ট্রেন ধরে আমি নেমেছি। জাস্ট আমার কপালটা এতই ভালো, আমিও নেমেছি আর দাদাও ঢুকছে। এখানে নকুলদানা খাওয়াচ্ছি লোককে, যাতে সবার মাথা ঠান্ডা, কারণ দাদা এটা সবাইকে খাওয়াতো। এদিকে অনুব্রতর বাড়ি ফেরার পরে তার বাড়ির সামনে উঠতে দেখা গেল সবুজ আবির, শোনা গেল উলু শঙ্খধ্বনি। তবে এখনই স্বভাব সিদ্ধভাবে মুখ খুলবেন না কেষ্ট। তবে তিনি ভালো আছেন বলে আরো একবার দাবি করলেন দলীয় নেতাকর্মীরা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অভিভাবক ফিরে এসেছে, বাড়ির গার্জেন ফিরে এসেছে, এর থেকে আনন্দ কিছু আছে? আমরা অভিভাবককে ফিরে পেয়েছি। ভোটের আগে বিরোধীদের খোঁচা দিয়ে বেশ কিছু শব্দবন্ধ ব্যবহার করতেন অনুব্রত মণ্ডল। বলতে শোনা যেত নকুলদানা, গুড় বাতাসা খাওয়ানোর কথা। আর অনুব্রত তার ঘরে ফিরতেই নকুলদানা ও গুড় বাতাসা বিলি হলো, বাজলো ঢাক ঢোলো। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অনুব্রতকে ঘিরে আবেগ উচ্ছ্বাসের মাঝে এবার অন্য সমীকরণ। কেষ্টর দুয়ারে ঠাঁই হলো না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে কি 2 বছর পরে কেষ্টর হাতেই ফিরছে বীরভূমের রাস? দেখুন, অবশেষে তিহাড় থেকে মিলেছে মুক্তি। প্রায় 2 বছরেরও বেশি সময় পরে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন কেষ্ট। একদিকে অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে যেমন মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি জেলা নেতৃত্ব তারাও কিন্তু সকাল থেকেই হাজির হয়ে গিয়েছেন নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের এই বাড়িতে। আবেগের মাঝে নিজের ঘরে ফিরেও দিদি স্তুতি করতে ভোলেননি অনুব্রত। মমতা ব্যানার্জি ভালো আছে, মমতা ব্যানার্জি আশীর্বাদে আইনকে সম্মান করি। শরীর কেমন আছে? শরীর ভালো নাই, পায়ের যন্ত্রণা। বীরভূমে পা দেওয়ার পর থেকেই কেষ্টকে দেখতে কর্মী সমর্থকদের ভিড়। অনুগামীদের উচ্ছ্বাসে আবেগপ্রবণ অনুব্রতকেও দেখা যায় চোখ মুছতে। এখানেই যেন আচমকাই ছন্দপতন। অনুব্রতর বাড়িতে ঢুকতেই পারলেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কেষ্টর দুয়ার থেকেই ফিরেছেন তারা, যদিও সাফাই দিতে কসুর করলেন না সিউড়ির বিধায়ক। দেখা করতে তো গেলেন, বাড়িতে তো ভিতরে যেতে পারলেন। এখন তো ব্যস্ত হয়েছি শারীরিকভাবে, আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। অন্যদিকে দেখা না দেখার মাঝে বিতর্ক সরিয়ে দলে কেষ্টর অবস্থানটা আরো একবার স্পষ্ট করতে ভোলেননি বীরভূমের তৃণমূল সাংসদ। আজকে আমার দেখা হবে না, আমি আজকে কলকাতায় ফিরে যাচ্ছি। দেখা তো হবেই, দলে আছেন, বহিষ্কার হননি কখনো, দলের পদেও আছেন, দলেও আছেন। বীরভূমে রাশকে ফের অনুব্রতর হাতে, সে কারণেই কি কেষ্ট দুয়ার থেকে ফিরতে হলো খোদ মন্ত্রীকেই? উকি দিচ্ছে নতুন জল্পনা। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বীরভূম থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খাম দিতে গিয়ে বিপাকে পড়লেন এক তৃণমূল কাউন্সিলর। ডানকুনি টোল প্লাজা বেরোনোর সময় আচমকায় এলাকার তৃণমূল কাউন্সিলর ছুটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে। কাউন্সিলরের নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়। একটি খয়েরি খাম হাতে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এগিয়ে যান। এই কাণ্ড দেখে কার্যত ক্ষুব্ধ পুলিশ কমিশনার।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কেন কাউন্সিলর গাড়ির কাছে গেলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কাউন্সিলরকে। এমনকি পুলিশ কমিশনার অমিত পি জিভালগি কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেই তালিকায় নাম জলপাইগুড়িরও। মালবাজারে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যেই 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এবার সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলো হাইকোর্টে। আর জল আদালতে গড়াতে তড়িঘড়ি সাসপেন্ড মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহা। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। চেয়ারম্যান এবং কয়েকজন পুরকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল অনেক আগেই। আবাস যোজনা পথবাতি থেকে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে স্বপন সাহার বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আর তাই স্বপনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন স্থানীয় আইনজীবী সুমন শিকদার। বিভিন্ন যেটা আর্থিক দুর্নীতি আমার কাছে এসেছে কাগজপত্র, তাতে দেখা গেছে প্রায় 120 কোটি টাকার আর্থিক দুর্নীতি মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহা, ওনার কাউন্সিলররা আর ওনার অফিসের স্টাফ, এরা সবাই জড়িত। প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব লোকদের হাজারখানিক ঘর, যেটা মালবাজারে কোনো অস্তিত্বই নেই, হাজারখানিক ঘরের টাকা ওনারা উঠিয়ে নিয়েছেন। আর আদালতে মামলা দায়ের হতেই নড়ে চড়ে বসল তৃণমূল। মান বাঁচাতে তড়িঘড়ি চেয়ারম্যান পদ থেকে সরানো হলো স্বপন সাহাকে। গতকালের নির্দেশ এসেছে, সন্ধ্যার সময় আমার হাতে বিকেলের দিকে আসে এবং সেটা আজকে ওনাকে চিঠি দিয়ে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে দল এখন নিলম্বিত রাখছে, যে পরবর্তী রাজ্যের নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড, পার্টি থেকে সাসপেন্ড করছে। খুব দুঃখজনক ঘটনা। সারাটা জীবন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব, কিন্তু এই সিদ্ধান্ত আমাকে খুব আহত করেছেন। স্বপনকে সাসপেন্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এখন ওই যে 75 আর 25 রেখে 75 পাঠানোর কথা ছিল কালীঘাটে 75%। মালবাজারের চেয়ারম্যান মাল দেয়, ওদের পদ থেকে সরে যেতে হলো। যদি মালবাজারের চেয়ারম্যান মাল দিতেন তাহলে পরে সরতে হতো। অতীতে বহু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও দলের তরফে তড়িঘড়ি পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাহলে কি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই সাসপেন্ড করা হলো স্বপন সাহাকে? জলপাইগুড়ি থেকে সুবিনেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভয়া ধর্ষণ ও খুনের মামলায় একাধিক নতুন তথ্য সিবিআইয়ের হাতে। মোবাইল ফোনের ডিলিট হওয়া মেসেজ থেকে কল লিস্ট, সব দিকেই তীক্ষ্ণ দৃষ্টি সিবিআই। এবার সন্দীপ ঘোষের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া বিধ্বংসী মেসেজ পুনরুদ্ধার করল সিবিআই, যেখানে কি লেখা রয়েছে মারাত্মক। দেখুন, অভয়াকাণ্ডের তদন্তে নেমে এবার সন্দীপ ঘোষের ফোনে নজর সিবিআই। তদন্তকারীদের হাতে উঠে এসেছে একাধিক তথ্য বলে সূত্রের দাবি। ডিলিট করে দেওয়া একাধিক মেসেজ উদ্ধারের চেষ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই খুন এবং ধর্ষণের পিছনে থাকা আসল যে রহস্য, সেই রহস্য উন্মোচিত হতে পারে, কারণ বেশ কিছু তথ্য, বেশ কিছু মেসেজ, বেশ কিছু কল তাদের কিন্তু নজরে এসেছে এবং সেইগুলো সম্পর্কে ফরেন্সিকের যে রিপোর্ট, সেগুলোকেও কিন্তু তারা এক্সামিন করে দেখছেন এবং সেখান থেকে নতুন তথ্য উঠে আসতে পারে যা তদন্তকে আরও দ্রুত চালিত করবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক মেসেজ ওড়ানো হয়েছে, ফোন থেকে মোছা মেসেজ উদ্ধার। মেয়েটা খুব বাড়াবাড়ি করছে। কার উদ্দেশ্যে সন্দীপের মেসেজ? কাকে মেসেজ পাঠিয়েছিল সন্দীপ? খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রশ্ন এখন একটাই, তাহলে কি বাড়াবাড়ির শাস্তি পেয়েছিল অভয়া? শাস্তি দিতে কাদের দলে নিয়েছিলেন সন্দীপ? তার দিকেও নজর সিবিআইয়ের।
দুর্নীতির তদন্তের মধ্যেই কি খুন ধর্ষণের আসল রহস্য লুকিয়ে রয়েছে এবং সেখান থেকেই কি এর সূত্র মিলবে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যে কিন্তু সেই বিষয়ে তদন্তও শুরু করেছে সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। এবং অন্যদিকে যদি দেখা যায়, সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে খুন এবং ধর্ষণের ঘটনায়। এবং এই দুটো তদন্ত কি একে অপরের পরিপূরক, এবং এই যে দুটি তদন্ত, এই দুটি তদন্ত থেকেই কি আসল যে রহস্য, সেই রহস্য উন্মোচিত হবে। সন্দীপের একাধিক দুর্নীতির খোঁজ পেয়েছিলেন অভয়া। নিম্নমানের ওষুধ থেকে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম। প্রথমে সন্দীপ ঘোষের কাছে অভিযোগ করেও লাভ হয়নি, পরেও একটি অভিযোগ করেন অভয়া, সেটাই স্বাস্থ্য ভবনে। সেই চিঠি খুঁজছেন তদন্তকারীরা। এদিকে অভয়া খুন ও ধর্ষণ মামলায় মঙ্গলবার ফের সিজিওতে হাজিরা দেন ফরেনসিক মেডিসিন আধিকারিক অপূর্ব বিশ্বাস। জিজ্ঞাসাবাদ করা হয় আরজি করের দুই মহিলা পিজিটিকেও। অভয়া খুনের পর থেকেই নাকি বেপাত্তা ছিলেন এই দুজন। আরজি করের এমএসভিপির গাড়ি করেই এদিন তারা সিজিওতে এসে পৌঁছন। আমি জাস্ট কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন। বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না, এইটা বলতে পারছি না ওনাদের সঙ্গে। আমরা এখানে আসছিলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কলড টু সাবমিট সাম ডকুমেন্টস। অভয়ার নৃশংস হত্যা হোক বা দুর্নীতি, একটা করে সুতোয় টান দিতেই উঠছে দুর্নীতির পর্দা। আর বেআব্রু হয়ে যাচ্ছে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই, যদিও স্বাস্থ্যমন্ত্রী এখনো আগের মতোই চুপ। রিপাবলিক বাংলা। পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর, অবশেষে 9 দিন পর খুলে গেল 10 নম্বর জাতীয় সড়ক। সব রকম গাড়ি যাতায়াতের জন্য মঙ্গলবার থেকে খুলে গেল বাংলা সিকিম যোগাযোগের এই লাইফ লাইন। তবে নদী বাঁধের কাজ এখনো চলছে, তাই নিরাপত্তার কারণে 8 টনের উপর ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে এই কথা জানান কালিম্পংয়ের জেলা শাসক। रिसेंटली बहुत सारा रिक्वेस्ट है कि ये टूरिस्ट सीज़न है, वैसे भी हम लोगों का इम्पोर्टेंट फेस्टिवल सीजन भी सामने आ रहा है, टूरिस्ट सीज़न भी है पहाड़ का, तो इसलिए जितना जल्दी वो खोल सके पीडब्ल्यूडी ने कोशिश किया। आगे व्हीकल्स का जो एसोसिएशन का भी मैं रिक्वेस्ट कर रहा हूँ, ओवरलोड मत करिए, बिकॉज ये रास्ता हम लोगों का अभी बहुत महत्वपूर्ण है। तब तक इसका ओवरऑल काम होगा, जो नीचे से प्रोटेक्शन वर्क, एरोशन प्रोटेक्शन वर्क सब कुछ होगा, तब तक हम लोगों का जो एग्जिस्टिंग रोड को बचा के रखना पड़ेगा। এর পাশাপাশি জল যন্ত্রণা থেকে এখনো রেহাই পায়নি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। জলের তলায় একাধিক গ্রাম, যান বলতে নৌকায় একমাত্র ভরসা। এক কোমর জল পেরিয়ে যাতায়াত, দুর্ভোগ দুর্ভোগ আর দুর্ভোগ। এবার দোষর নিম্নচাপ, সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বর্তমানে নিম্নচাপটি খুব কাছাকাছি, অভিমুখ দক্ষিণ পশ্চিম দিকে। তার জেরে আগামী 6 দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 28 থেকে 30 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলির বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে বন্যা পরিস্থিতির মধ্যে সিঁদুরে মেঘ দেখছেন দুর্গতরা। কালকে যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটা ছিল আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, তার প্রভাবে একটা নিম্নচাপ এরিয়া আজকে কিন্তু হয়ে গেছে। ঠিক 24, 25, 26 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত, এবং 27, 28 এই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 29, 30 এই 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে 25, 26, 27 এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতে, তবে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।